গ্যারান্টি সোহার্দের বাবা দিয়েছে আমাদের। তাহলে আমরা বৃথা টেনশন করছি কেন? না, যদি সবাইকে অবাক করে দিয়ে ফিরে আসে, হতেও তো পারে। না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? কারণ সোহার্দের বাবা ওকে তোদের জীবনে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর তুই এখন এসব ভাববি না একদমই। আর আসল নকল কি আবার? ওই বাড়িতে একটাই পরিচয় তোর, আর সেটা হলো তুই শ্রেষ্ঠা। সৌহার্দের সাথে সংসার করতে হলে প্রজ্ঞা পরিচয়ে মাটি চাপা দিয়ে রাখতে হবে চিরদিনের জন্য। যদি কোনো দিন আসল স্রষ্টা ফিরেও আসে, তুই নিজের জায়গা থেকে সরে যাবি না। এর কিছুক্ষণ পর ভদ্রমহিলা উঠে কিচেনের দিকে চলে যায়। শ্রেষ্ঠা বাড়ির ভেতরে আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এক পর্যায়ে একটা স্টোর রুম চোখে পড়লো তার। জানলা দিয়ে উকি মেরে দেখলো ভেতরে অনেকগুলো আসবাব, ফাইল, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি ফেলে রাখা হয়েছে। একবারের জন্য হলেও এই ঘরে যাওয়া চাই, কারণ এই রকম জায়গায় অনেক সময় অনেক ধরনের পুরনো ডকুমেন্টস সন্ধান মেলে। এটা জানে শ্রেষ্ঠা। দরজার দিকে তাকাতেই হতাশ হলো সে। একটা বিশাল আকারের তালা ঝুলছে দরজায়। যে করেই হোক চাবিটা ম্যানেজ করতে পারলে ঘরের ভেতরে ঢোকা যেত। আর চাবিটাও নিশ্চয়ই প্রজ্ঞার মায়ের কাছেই আছে। এখন যে করেই হোক ওই মহিলাকে বোকা বানিয়ে চাবিটা কবজা করতে হবে। এই ভেবে একটা প্ল্যান রেডি করে কিচেনের দিকে গেল শ্রেষ্ঠা। মা তখন কিচেনে রান্না করছে। মা, আমার চাবির খোলাটা দেখেছো? সন্ধ্যা থেকে খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় রেখেছিলি? কোথায় রেখেছিলাম যদি মনেই থাকতো তাহলে কি আর খোঁজার দরকার পড়তো না। কি যে বলো না তুমি মা। ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস। আচ্ছা, তুমি ভুল করে তোমার চাবির থোকার সাথে রেখে দাওনি তো? না, আমি কোনো চাবির থোকা পাইনি, বললাম তো। তাহলে কোথায় গেল? আমি কি জানি। আমার তো মনে হয় তুমি কিছু একটা করেছো। নিজের চাবি ভেবে হয়তো রেখে দিয়েছো। আচ্ছা, তোমার চাবির থোকাটা কোথায়? আমি চেক করে দেখব। তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? হ্যাঁ, পারছি, কিন্তু চাবি খুঁজে না পাওয়া পর্যন্ত মাথা ঠিক হবে না আমার। তাড়াতাড়ি বলো, কোথায় তোমার চাবির থোকা? আমার বেডরুমের বাম টেবিলের ড্রয়ারের ভেতরে আছে। যা, নিজের চোখেই দেখে আয় গিয়ে। যত সব। দ্রুত গিয়ে চাবির থোকাটা নিয়ে নিলাম। তারপর সেটা দিয়ে স্টোর রুমের দিকে যাই। চাবিগুলো দিয়ে একে একে তালাটা খোলার চেষ্টা করি। এক পর্যায়ে সফলও হই, কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না। মা দেখে ফেললে গন্ডগোল হয়ে যেতে পারে। যা করার রাতেই করতে হবে। তালাটা খোলা রেখেই ওখান থেকে চলে যাই। এরপর খাওয়া দাওয়া সেরে যে যার রুমে শুয়ে পড়লো। শ্রেষ্ঠা উঠে পা টিপে টিপে স্টোর রুমের দিকে যায়। তখন বেশ রাত, প্রায় 1টা বেজেছে। স্টোর রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো শ্রেষ্ঠা। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। একের পর এক সমস্ত জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি কোনো ক্লু পাওয়া যায়। কিন্তু সেরকম কিছুই চোখে পড়ছে না। এইভাবে আধা ঘন্টার মতো চিরুনি তল্লাশি চলল। এরপর হঠাৎ একটা খাম এসে পড়ে শ্রেষ্ঠার হাতে। খামের ভেতরে বহু পুরনো কিছু ছবি। ছবিগুলোর ওপর এক গাদা ধুলো জমে আছে। তারপর তার উপর অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। ফু দিয়ে একটা ছবি পরিষ্কার করে সেটা ফোনের আলোর উপরে ধরলো শ্রেষ্ঠা। মুহূর্তেই চমকে উঠল সে। এ তো তার ছোটবেলার ছবি। ছোটবেলা বলতে অনেক ছোটবেলার, যে সময়ের কথা স্পষ্ট মনে নেই শ্রেষ্ঠার। সেই সময়ের একটা ছবি এখনো ওর কাছে আছে, কিন্তু এখানের ছবিতে খানিকটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আর সেটা হলো, ছবিতে একজন নয়, তিনজন মানুষকে দেখা যাচ্ছে। একজন এই ভদ্র মহিলা, সাথে 2টো মেয়ে, যাদের দেখতে হুবহু একই রকম, তবে যমজ নয়। বয়সে সামান্য ব্যবধান রয়েছে, যা ছবির ভেতরেই ফুটে রয়েছে। এই ভদ্র মহিলার সাথে নিজের ছবি দেখে যেন বজ্রপাত হলো শ্রেষ্ঠার মাথায়। ওর ছবি এখানে এই মহিলার সাথে থাকার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না শ্রেষ্ঠা। তবে কি এই মহিলা কি ওর আসল মা? কিন্তু ছোটবেলা থেকে শ্রেষ্ঠা এটাই জেনে এসেছে, ওর মা বাবা কেউ বেঁচে নেই। একটু বড় হবার পরে নিজের মামিকেই মা বলে ডাকতো ও। নিজের মায়ের স্থান দিয়েছিল তাকে। শুধু মা বাবা নয়, আর কোনো ভাই বোনও ছিল না শ্রেষ্ঠার। ছোটবেলা থেকে অনেকটা একাকিত্বের সাথে সহবাস করতে করতে শ্রেষ্ঠার ভেতরে প্রচণ্ড ভীতু স্বভাবের সৃষ্টি হয়। সাথে অনেকটা বোকাও ছিল বটে। বয়সে বড় হলেও ওর আচার আচরণ ছিল শিশুদের মতো।
যদিও জীবনের একটি কঠিন অধ্যায় পার করে এখন শ্রেষ্ঠার অভূতপূর্ব পরিবর্তন এসেছে, তার মানে ছোটবেলা থেকে নিজের সম্পর্কে যা জেনে এসেছে পুরোটাই মিথ্যা ছিল। শুধু মা নয়, ওর একজন বোনও আছে। যদি তাই হয় তবে ওর মা এভাবে পরিত্যাগ করলো কেন ওকে? এদের কারণে অনেক বৃহৎ ক্ষতি সাধন হয়েছে শ্রেষ্ঠার। কোনো মা নিজের সন্তানের সাথে এমন ব্যবহার কি করে করতে পারে? আমি জানি না এই মহিলা আদৌ আমার মা কিনা। যদিও তাই হয় আমার কিছু যায় আসে না, কিন্তু এর মুখ থেকে আসল সত্যটা বের করতেই হবে আমায়। তাতে যদি একে অস্ত্রের মুখে জব্দ করতে হয় তাও করতে রাজি আমি। কিন্তু আমার ছবি ওনার আর ওনার মেয়ের ভেতরে এলো কি করে, এই প্রশ্নের উত্তর না দিয়ে আজ নিস্তার নেই তার। এই ভেবে ছবিটা হাতে নিয়ে স্টোর রুমের বাইরের দিকে পা বাড়ালো শ্রেষ্ঠা। কিন্তু ওর পা আর সামনে অগ্রসর হলো না, কারণ তখন সামনেই দরজা আগলে প্রজ্ঞার মা দাঁড়িয়ে। ওনাকে দেখতে পেয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে শ্রেষ্ঠা। ভদ্রমহিলা বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কি বলবে তাকে। আমি জানতাম তুই আমার মেয়ে নস, তুই আর যাই হস আমার প্রজ্ঞা তুই নস। ও, তার মানে তুমি বুঝতে পেরে গেছো? কি ভেবেছিলি মা তার মেয়েকে চিনতে পারবে না? আসল নকলের তফাৎ বুঝতে পারবে না? আমাকে সৌহার্দের বাবার মতো বোকা পেয়েছিস তুই? যখন জানতেই পেরেছিলে আমি তোমার মেয়ে নই, আগে কেন বললে না? এত নাটক কেন করলে? নাটক? আমি নাটক করেছি? নাটক তো করছিস তুই। বল, আমার বাড়িতে আমার মেয়ে সেজে কেন এসেছিস? তার আগে ওই বোকা বুড়ো লোকটাকে আসল ঘটনা তো জানতে দে। তাকে কেউ এত বড় বোকা বানালো আর সে কিনা জানতেই পারবে না? এই বলে প্রজ্ঞার মা ফোনটা হাতে নিয়ে নম্বর ডায়াল করতে যাবে, ঠিক তখনই শ্রেষ্ঠা স্টোর রুম থেকে একটা ভাঙা ফুলদানি মহিলার কপাল বরাবর সজোরে ছুঁড়ে মারল। অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেই সুযোগে শ্রেষ্ঠা তার দিকে ছুটে যায়। সবার আগে তার থেকে ফোনটা কেড়ে নিল। প্রজ্ঞার মা আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলে শ্রেষ্ঠা তাকে আবারও আঘাত করে ফেলে দেয়। আঘাতের চোটে জ্ঞান হারিয়ে ফেলল সে। শ্রেষ্ঠার সেই সুযোগে তার হাত পা বেঁধে ফেলে, তারপর দেওয়ালের সাথে হেলান দিয়ে বসালো। কিচেন থেকে পানি নিয়ে এসে মুখমণ্ডলে ছিটিয়ে দেয়। একটু পরেই জ্ঞান ফিরল ভদ্রমহিলার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো, কিন্তু তখন সে নিদারুণ অসহায়। অগত্যা হাত পা বাঁধা অবস্থায় একলা অশক্ত মেঝের উপরে বসে আছে। সামনেই দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠা, ওর হাতে একটি ছুরি। এটা কি দেখতে পাচ্ছ? আমাকে বেঁধেছিস কেন? তুই নিজেও জানিস না এটা করে কতটা সর্বনাশ ডেকে আনলি নিজের। সর্বনাশ? আর কি সর্বনাশ করতে বাকি রেখেছো তুমি আর তোমার মেয়ে? আমাকে সর্বনাশের ভয় দেখাচ্ছ? কি চাস তুই আমার কাছে বল, আর তাড়াতাড়ি ছেড়ে দে আমায়। এই ছবিটা ভালো করে দেখো। এখানে তোমাকে দেখা যাচ্ছে, সাথে তোমার মেয়ে আর তার সাথে আমি। তোমাদের মা মেয়ের ভেতরে আমার ছবি আসলো কি করে, এই প্রশ্নের উত্তর চাই আমার। কি হলো, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর না দিলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দিতে হাত কাঁপবে না আমার? তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দাও, নয়তো তোমার সাথে কি কি ঘটবে ভাবতেও পারছো না তুমি। না, আমায় এভাবে মেরো না। হ্যাঁ, সব বলবো, আমি সব বলবো। আগে এটা সরাও আমার গলার উপর থেকে। ঠিক আছে, সরিয়ে নিলাম। এবার বলো আর একটা কথা, আমায় মিথ্যে বলার চেষ্টা একদম করবে না। যদি সেরকম কিছু বুঝতে পারি আর আস্ত রাখবো না তোমায়। বলো, কি জানতে চাও? এক প্রশ্ন কতবার করব? বললাম তো, আমার ছবি তোমার সাথে এলো কি করে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কে তুলেছে তুমি জানো না হয়তো। এটা তোমার বাবার তোলা ছবি। আমার বাবার সাথে কি সম্পর্ক ছিল তোমার? কি সম্পর্ক ছিল মানে? উনি স্বামী ছিলেন আমার। আল্লাহকে সাক্ষী করে বিয়ে করেছিলেন উনি আমায়। যখন ওনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন, বাধ্য হয়ে নিজের সন্তানকে বাঁচাতে উনি বিয়ে করেছিলেন আমায়। আর সেই সন্তান আর কেউ না, তুমি নিজে। যখন তোমার মা 7 মাসের গর্ভবতী, তখন একটা জটিল সমস্যার কারণে ডেলিভারি করা হয়েছিল তার। ডাক্তার অনেক চেষ্টা করে তোমাকে বাঁচাতে পারলেও তোমার মাকে বাঁচাতে পারেনি। এরপর তোমার বাবা আমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসলেন, তোমায় তুলে দিলেন আমার হাতে। ওনার একটাই দাবি ছিল আমার কাছে, আমি যেন তোমাকে কখনো কষ্ট পেতে না দিই, মায়ের ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখি। আর তুমি তার সেই সামান্য চাওয়ার সম্মান করতে পারলে না? না,
আমার কথা মানো। আমি প্রথম মেনে নিয়েছিলাম তোমায়, নিজের মেয়ের মতোই তোমায় লালন পালন করতে থাকি। কিছুদিন পরে হঠাৎ একদিন জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। এরপর আমার কোলে আলো করে প্রজ্ঞা এলো। অদ্ভুত বিষয়, ভিন্ন মায়ের গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও তোমাদের দুজনের চেহারা হুবহু একই রকম ছিল। তার কারণ ছিল তোমাদের বাবা। মা আলাদা হলেও বাবা তো একই ছিল তোমাদের, তাই জিনগত কারণে তার থেকেই একরকম চেহারা পেয়েছিলে তোমরা দুজন। আর হ্যাঁ, দুটো জন্মর দাগ নিয়েই জন্ম হয়েছিল তোমাদের দুজনের। তোমার জন্মর দাগ ঘাড়ের দিকে ছিল, আর আমার মেয়েটা ওর কানের উপরে ছিল। দেখলে একটা কাটা দাগের মতো মনে হয়। যখন আমার কোলে প্রজ্ঞা এলো, আমার আর তোমার ভেতরে একটা অদৃশ্য দূরত্বের দেয়াল তৈরি হতে লাগলো। বিশ্বাস করো, আমি কখনো কষ্ট দিতে চাইনি তোমায়, কিন্তু তোমায় সবসময় নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী ভাবতাম আমি। যখন বাবা তোমাকে কোলে নিয়ে আদর করতো, সেটা দেখে ভীষণ রাগ হতো আমার। একটা অনিশ্চয়তার ভেতরে দিন কাটতে লাগলো আমার। কিন্তু তোমার বাবার কারণে হাত পা বাঁধা ছিল না আমার। এর কিছু বছর পরে তোমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। এরপর তোমার উপর আমার অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই যেতে লাগলো। আমি জানি সেগুলো এখন কিছুই মনে নেই তোমার। এরপর একদিন তোমার মামা তোমার প্রতি করা সকল অত্যাচারের কথা জেনে ফেলে। হাতে নাতে ধরে ফেলেন উনি আমায়। এরপর আমায় রাগবশত তোমার বাবার বাড়ি থেকে বের করে দিলেন। আমার সেই সময়ে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি তোমার মামার কথা না মানলে আমাকে জেলের ভাত খেতে হতো। আর তখন আমার মেয়ের কী হতো জানি না। প্রজ্ঞার কথা ভেবেই সমস্ত সহায় সম্পত্তির বাসনা ছেড়ে দিয়ে চলে আসলাম আমি। আমাদের সাথে আর কোনো যোগাযোগ রইল না তোমার। এদিকে মামাই তোমায় আদর যত্ন দিয়ে বড় করে তুললেন। কখনো জানতে দেননি আমার আর প্রজ্ঞার কথা, কারণ উনি চাননি আমাদের কোনো ছায়া তোমাদের উপর পড়ুক। তোমার মামা যতই আমাকে আলাদা করার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু তোমার সমস্ত খোঁজ খবর ঠিকই রাখতাম। তোমাকে নিজের নজরের আওতার বাইরে যেতে দেইনি। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমার বিয়ের সময়ে তুমি আমার সাথে এত বড় একটা ষড়যন্ত্র কেন করলে? একদিন আমাকে অবাক করে দিয়ে সোহার্দের বাবা আমার বাড়িতে আসেন। তিনি আমার সাথে কথা বলেন, আমাকে আশ্বাস দেন যে প্রজ্ঞার বিয়ে তোমার হবু বরের সাথে করিয়ে দেবেন উনি, আর তার ফলে তোমার ভাগ্যে নেমে আসবে অবর্ণনীয়